আপনি নিশ্চয়ই রাঘব চাড্ডার পোস্ট রিসেন্টলি দেখেছেন। সোশ্যাল মিডিয়ার প্রায় সব প্ল্যাটফর্মেই উনি এখন ভাইরাল, কারণ উনি আমজনতার সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তাই? রাঘব চাড্ডার তুলে ধরা ইস্যুগুলো একবার দেখুন। भारत के हर नागरिक को एडवांस जनरेटिव एआई टूल्स की मुफ्त सब्सक्रिप्शन दी जाए। इस मोशन लाकर आप सरकार बर्खास्त कर सकते हैं, तो एमपी एमएलए अगर आपका नॉन परफॉर्मिंग है तो उसको हटाने के लिए क्यों नहीं राइट टू रिकॉल मतदाता को देना चाहिए। आप इसी बजट में अनाउंसमेंट करें कि स्टैंडर्ड डिडक्शन जो 75,000 रुपए उसे बढ़ाकर सैलरीड क्लास के लिए 1.5 लाख रुपए किया जाए। सर, আমরা টাকা দিই ইংল্যান্ডের মতো আর পরিষেবা পাই সোমালিয়ার মতো। মধ্যবিত্তের ওপর ট্যাক্সের বোঝা নিয়ে উনি বলেছেন। 10 মিনিট ডেলিভারি এই কাজের পলিসি নিয়েও উনি বিরোধিতা করেন। ব্লকচেন টেকনোলজির মাধ্যমে জমির রেজিস্ট্রি ও রেকর্ড করার পরামর্শ দিয়েছেন, যাতে জমির রেজিস্ট্রি নিয়ে দুর্নীতি এবং বিভ্রান্তি শেষ হয়। এই ব্লকচেন টেকনোলজি মূলত ক্রিপ্টোকারেন্সির জন্য ব্যবহার হয়। জটিল বিষয়, তবে জেনে রাখুন এই পদ্ধতিতে আমাদের জমির রেজিস্ট্রি নিয়ে যে দুর্নীতি এবং বিভ্রান্তি রয়েছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাবে। এয়ারপোর্টে খাবারের আকাশ ছোঁয়া দাম কেন? এছাড়াও ফুড সেফটি মানে খাবারে যে ভেজাল মেশানো হচ্ছে সে নিয়েও প্রশ্ন তুলেছেন। আমাদের দেশে কোম্পানিগুলো যেভাবে FSSAI এর গাইডলাইন না মেনে কেমিক্যালযুক্ত খাবার আমাদেরকে বিক্রি করছে তা সত্যিই এক বড় সমস্যা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, হেলথ ইন্স্যুরেন্সের ওপর ট্যাক্স কেন থাকবে? মানে রাইট টু হেলথ কেয়ার তো আমাদের সাংবিধানিক অধিকার, তাহলে সরকার তা মানছে না কেন? কন্টেন্ট ক্রিয়েটারদের কপিরাইটের সমস্যার কথাও তুলে ধরেছেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, উনি দেশের সরকারের কাছে দাবি করেছেন যে দেশের প্রত্যেকটা মানুষকে সরকার যেন উন্নত AI এর ফ্রি সাবস্ক্রিপশন দেয়। এছাড়াও দেশের ইয়াং জেনারেশনের কথা মাথায় রেখে সরকারকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসারের ওপর জোর দিতে বলেছেন। নাম্বার 10, যমুনা নদীর দূষণ সহ বায়ু দূষণ, জলবায়ু দূষণ, ভূগর্ভস্থ জলের সংকটের মতো গুরুত্বপূর্ণ পরিবেশগত বিষয়গুলো নিয়ে তিনি ধারাবাহিকভাবে কথা বলেছেন। এবং সর্বোপরি রাইট টু রিকল মানে নেতাদের ভোট দিয়ে জেতানোর পর সেই নেতা যদি কাজ না করে তাহলে মানুষ যেন তাকে বরখাস্ত করতে পারে তার 5 বছর পূর্ণ হওয়ার আগেই। সেই অধিকার মানুষকে দেওয়া উচিত। একথা উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন। খুব ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে উনি এই আইনগুলো পাঞ্জাবে ইমপ্লিমেন্ট করছেন না কেন? উনি কিন্তু পাঞ্জাবের MP, দিল্লির নয়। পাঞ্জাব থেকে উনি রাজ্যসভার সাংসদ হয়ে এসেছেন, তাহলে ওখানে এই পলিসিগুলোর যে বাস্তবায়ন করবেন সে কথাও তো উনি বলছেন না। তাহলে কাজের কাজ না করলে এই সমস্ত ইস্যু উনি পার্লামেন্টে কেন তুলে ধরছেন? তাহলে এটা কি ইমেজ বিল্ডিং বা শহুরে রাজনীতি? দেখবেন ভোটের আগে সব নেতারাই বলে আমি গরিবদের পাশে থাকবো, গরিবদের উপকার করব, কিন্তু খেয়াল করে দেখবেন মধ্যবিত্তদের সমস্যার কথা তুলে ধরার জন্য কোনো নেতাই নেই। উনি ঠিক এই জায়গাটাতেই নিজেকে প্লেস করছেন। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ওনার তোলা সব ইস্যুই কিন্তু মধ্যবিত্তর সমস্যা। ট্যাক্স দেওয়া, পরিবেশ সচেতনতা, কন্টেন্ট ক্রিয়েটারদের পাশে থাকা, এয়ারপোর্টে খাবারের দাম নিয়ন্ত্রণ, হেলথ ইন্স্যুরেন্স, AI, ব্লকচেন, এই সমস্ত ইস্যুগুলোই কিন্তু মধ্যবিত্তদের সমস্যা। গরিবদের কাছে হেলথ ইন্স্যুরেন্স তো দূরের কথা, হাসপাতালে বেড পাওয়া নিয়ে লড়াই করতে হয়। এয়ারপোর্টে খাওয়াটা তো অনেক দূরের কথা। মধ্যবিত্তদের জন্য এয়ারপোর্ট চোখে দেখাটাও কিন্তু বিলাসিতা। কেউ যদি ভাগ্যের চক্রে দেখেও সে আবার পাড়ার লোকেদেরকে গিয়ে বড়াই করে বলে এয়ারপোর্টে এই আছে তাই আছে। প্রান্তিক মানুষরা জানেই না যে 10 মিনিটে আমাদের দেশে খাবার ডেলিভারি হয়ে যায়। দরিদ্ররা ফুড সেফটি নিয়ে কি করবে বলুন তো? এই দেশটার নাম ভারত। মনে রাখবেন আমাদের দেশ গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 102 নম্বরে আছে 123টা দেশের মধ্যে। ন্যাশনাল হেলথ সার্ভের রিপোর্ট অনুযায়ী প্রতিদিন আমাদের দেশের 19 কোটি মানুষ না খেয়ে ঘুমায়। আজও 80 কোটি মানুষকে সরকার রেশন দেয়। ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু গ্রামাঞ্চলে ঘুরলে আপনি বুঝতে পারবেন আমাদের দেশের নিম্নবিত্ত মানুষদের ফুড সেফটির দরকার নেই, ফুডের দরকার। উই আর দ্য প্রিভিলেজ জনগণ। আমাদেরকে খাবার জোগাড় করা নিয়ে খুব বেশি লড়াই করতে হয় না। কেউ যদি আমাদের কথা ভেবে ফুড সেফটির কথা পার্লামেন্টে দাঁড়িয়ে বলে তাহলে আমাদের বেশ ভালোই লাগে। আমরা ইন্টারনেট ব্যবহারকারী মানুষ, তাই আমাদের কাছে এই ফ্রি AI, ব্লকচেন, হেলথ ইন্স্যুরেন্স, পরিবেশ দূষণ এই সমস্ত কিছু প্রাথমিক সমস্যা বলেই মনে হয়। কিন্তু আমাদের দেশের অনেক জনগণের কাছেই এগুলো কিন্তু লাক্সারি। একটু খেয়াল করলে দেখতে পাবেন রাঘব চাড্ডা কিন্তু ব্লকের হাসপাতালগুলোতে কেন এক্সরে মেশিন নেই সেই কথা বলছে না, বা বেহাল অবস্থায় থাকা সরকারি স্কুলগুলো যে দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে এবং দেশ জুড়ে যে বেসরকারি স্কুল তৈরি হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু উনি বলছেন না। মানে প্রান্তিক মানুষদের বা গরিবদের কথা উনি কিন্তু তুলে ধরছেন না। উনি যে শ্রেণীর মানুষদেরকে টার্গেট করছেন তাদের সমস্যার কথাই তুলে ধরছেন। রাজনীতিতে এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন। সবাই প্রথাগতভাবে গরিবদের ফোকাস করছেন
আর উনি সেটা না করে মিডিল ক্লাসদের টার্গেট করছেন। পয়েন্ট নম্বর 2 হচ্ছে ওনার তোলা প্রত্যেকটা ইস্যুই কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ারেবল কন্টেন্ট। মানে যে সমস্ত বিষয় নিয়ে জেনজি এবং মিলেনিয়ালস জেনারেশন সোশ্যাল মিডিয়ায় কথা বলে, উনি সেই সমস্ত টপিকগুলোকেই বেছে নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ার ভাষায় এটাকে বলা হয় কিওয়ার্ড রিসার্চ। যেমন এই কন্টেন্ট ক্রিয়েটার ইকোনমি, কপিরাইট ইস্যু, গিগ ওয়ার্কার, পরিবেশ সচেতনতা ইত্যাদি, এগুলো হাই ভলিউম কিওয়ার্ড ফর সোশ্যাল মিডিয়া। এই সমস্ত টপিকগুলোর ওপর যদি আপনিও বক্তৃতা দিয়ে একটু প্রচার করতে পারেন, ঠিকঠাক পিআর করতে পারেন, তাহলে আপনিও জনপ্রিয় নেতা হয়ে উঠবেন। তবে এটাও সত্যি যে ওনার তোলা অনেক ইস্যুর প্রভাব এই দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ওপর পড়বে। মানে সেই সমস্যাগুলো যদি সমাধান হয় তাহলে তার উপকার কিন্তু গরিবরাও পাবে। যেমন গিগ ওয়ার্কার, পরিবেশ দূষণ বা ব্লকচেনের মাধ্যমে জমির রেজিস্ট্রি ইত্যাদি। এবং এর বাইরেও এই যে সিম কার্ড নিয়ে উনি বলেছেন, টেলিকম কোম্পানিগুলোর দাদাগিরি, মানে আপনার সিম থাকা সত্ত্বেও আপনার ফোনে ইনকামিং কল আসবে না। এই সমস্ত সমস্যাগুলোর সমাধান যদি হয়, অবশ্যই এগুলো নিম্নবিত্ত বা গরিব মানুষের ওপরেও তার প্রভাব পড়বে। কিন্তু ওই যে মিডিল ক্লাসকে টার্গেট করার গন্ধ পাওয়া যাচ্ছে। তবে আর যাই হোক, উনি হিন্দু মুসলিম না করে কিছু জেনুইন সমস্যার কথা উনি তুলে ধরছেন, হুইচ ইজ অ্যাপ্রিসিয়েটেড। এবার একবার রাঘব চাড্ডাকে একটু দূরে রেখে ভাবুন তো, আমাদের রাজ্যের এমপিরা কি করছে? রোহিঙ্গারা সব ঢুকে গেল, ঋষি বঙ্কিমচন্দ্রকে অবমাননা করা হচ্ছে। মানে আমাদের এমপিদের কাছে নিম্নবিত্ত মধ্যবিত্ত কারো সমস্যাই কোনো সমস্যা নয়। ওনাদের কাছে জাতির সমস্যা, জাতীয় সমস্যা এগুলোই বড়। আচ্ছা, এই রাঘব চাড্ডাকে একটু দূরে রেখে ভাবুন তো, আপনার এলাকার এমপি শেষ কোন ইস্যু পার্লামেন্টে তুলে ধরেছেন? বলতে পারবেন? সে যাই হোক, আমার রাজনৈতিক অভিজ্ঞতা, অবজারভেশনের উপর ভিত্তি করে রাঘব চাড্ডাকে আপনাদের সামনে দেখালাম। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।